ইয়ের পাবলিকেশন ভলিউম 2 পেজ 295 কোশ্চেন নাম্বার 101 থেকে 150 কোশ্চেন সলভ করছি। 101 The AC armature winding of an alternator operating at dash the field winding voltage. AC armature winding আর্মেচার থাকে স্টেশনারি পার্টে, আর্মেচারের জেনারেটিং ভোল্টেজটা 11 কিলোভোল্ট নর্মালি আমাদের দেশের জন্য হয়। আর আর্মেচার অপারেশন অ্যাট ড্যাশ ফিল্ড ওয়াইন্ডিং আছে 110 থেকে 250 ভোল্ট, এটা ভোল্ট 650 ভোল্ট পর্যন্ত হয় নর্মালি, এক এক বইতে এক এক রকম লেখা থাকে। তাই এটা অনেক লো ভোল্টেজ, কারণ কিলো ভোল্ট না তো নর্মাল ভোল্টেজ, তাহলে সেজন্য সঠিক উত্তর এখানকার অপশন অনুসারে ডি ফর ডগ হবে, মাছ হায়ার ভোল্টেজ দেন উত্তর হবে। 102 দাগের কোশ্চেনটা কেটে দাও, 103 দাগের কোশ্চেনটাও কেটে দাও। একশো 4 দাগে দেখো, ইন অ্যান এসি ডায়নামো দ্য নাম্বার অফ টার্ন ইন দ্য আর্মেচার ইজ মেড 4 টাইমস। 4 টাইমস কথাটা নিচে দাগ দাও, আর নাম্বার অফ টার্নস কথাটা নিচে দাগ দাও। ফার্স্ট লাইনে নাম্বার অফ টার্নের নিচে দাগ, আর সেকেন্ড লাইনে 4 টাইমস কথাটা নিচে দাগ দাও। অ্যান্ড দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি 9 টাইমস, ওই 9 টাইমস কথাটা নিচে দাগ দাও। দেন দ্য পিক ভোল্টেজ অফ দ্য ইন্ডিউসড ইএমএফ উইল বিকাম ড্যাশ। আমরা জানি ইজি সমান 5Zn/60 × P/A। তাহলে ইজি ডিরেক্টিভ প্রশ্নটা এখানে কি কি বলেছে? নাম্বার অফ টার্নস মানে জেড আছে, নাম্বার অফ টার্নস মেড 4 টাইমস, তাহলে জেড বেড়েছে 4 গুণ, তার জন্য জেনারেটিং 4 গুণ বাড়বে। দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি 9 টাইমস, অ্যাঙ্গুলার ভেলোসিটি বাড়লে এন বাড়ে, এন কত গুণ? 9 গুণ, 9 গুণ। আর কি করেছে? দেন দ্য পিক ভোল্টেজ অফ দ্য ইন্ডিউসড ইএমএফ উইল বিকাম কত? তাহলে 4 9 36, সঠিক উত্তর হবে সি দাগ। 104 দাগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 105 দাগের কোশ্চেনটা দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 105 দাগো, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য লোড অ্যাঙ্গেল? লোড অ্যাঙ্গেল কথাটা নিচে দাগ দাও। হোয়েন দ্য পাওয়ার আউটপুট অফ এ সেলিয়েন্ট পোল সিনক্রোনাস জেনারেটর ইজ ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম কথাটা নিচে দাগ দাও। দেখো, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য লোড অ্যাঙ্গেল হোয়েন দ্য পাওয়ার output of a salient pole synchronous generator is maximum. দেখো এখানে নিচে কিছু ইনফরমেশন দেওয়া আছে। ম্যাক্সিমাম এক্সাইটেশন পাওয়ার অকার্স at 90 ডিগ্রি অ্যাঙ্গেল, ওই কথাটা নিচে দাগ দাও। and maximum reluctance power occur at 45 degree angle, और नीचे दाग दो। hence maximum power developed in salient pole synchronous generator at the load angle less than 90 degree, ওই কথাটা নিচে দাগ দাও। and angle varies at 45 to 90 degree for maximum power। তাহলে এর ভেতরে তুমি উত্তর পেয়ে গেলে। তাহলে ওই 45 আর 90 ডিগ্রির ভেতরে যদি কোনো অপশন থাকতো তাহলে সেটা উত্তর হতো, এখানে সেই রিলেটেড কিছু নেই বলে সঠিক উত্তর হবে ডি ফর ডগ, নান অফ দিস। 106 দাগের কোশ্চেন, 7 দাগের কোশ্চেন কেটে দাও। 108 দাগে চলে আসো। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট? নট কারেক্ট কথাটা নিচে দাগ দাও। বোথ এসি অ্যান্ড ডিসি ডায়নামো হ্যাভ এ ফিল্ড ম্যাগনেট। ম্যাগনেট অবশ্যই দরকার, ম্যাগনেট না হলে ফ্লাক্সকে কে কাটবে? তাহলে অবশ্যই ম্যাগনেট দরকার, এই কথাটা সঠিক আছে। বি দাগে আমাকে মানে ভুল বের করতে বলেছে বলে এই দাগ উত্তর হলো না। বি দাগে কি বলছে? বোথ এসি অ্যান্ড ডিসি ডায়নামো হ্যাভ অ্যান আর্মেচার। বি দাগের বক্তব্যটাও ঠিক আছে, আর্মেচার অবশ্যই দরকার। সি দাগে কি বলছে? বোথ এসি অ্যান্ড ডিসি ডায়নামো কনভার্ট মেকানিক্যাল এনার্জি ইন্টু ইলেকট্রিক এনার্জি। হ্যাঁ, সি দাগও সঠিক আছে, এই কাজটাই তো করে। আর ডি দাগে কি বলছে? বোথ এসি অ্যান্ড ডিসি ডায়নামো হ্যাভ স্লিপ রিংস।
না, ডিসির ক্ষেত্রে স্লিপ রিং লাগে না, স্প্লিট রিং লাগে। স্প্লিট রিংয়ের আরেক নাম কমিউটেটর, কারণ কমিউটেশন ছাড়া এসি কে ডিসি বা ডিসিকে এসি করা সম্ভব হয় না। কারণ আমার বাইরে যদি আমি ডিসি পেতে চাই তাহলে কমিউটেটরের থ্রু দিয়ে আমার কমিউটেশন করে বাইরে ডিসি আনতে হবে, অথবা মোটর হিসেবে চালাতে গেলে বাইরের থেকে ডিসি কমিউটেশনের মাধ্যমে আর্মেচারের ভেতরে এসি তৈরি করতে হবে। সেজন্য অবশ্যই কমিউটেটর দরকার, স্লিপ রিং দিয়ে সেটা সম্ভব না। তাহলে সেজন্য ডিফল্ট ডক সঠিক উত্তর। 109 দাগের কোশ্চেনটা দেখবে 3 ফেজ 12 পোল। 12 পোল কথাটা নিচে দাগ দাও। আর্মেচার এট এ স্পিড অফ 500 rpm সাপ্লাইজ পাওয়ার টু এ 8 পোল 3 ফেজ ইন্ডাকশন মোটর। তাহলে 12 পোলের একটা ইন্ডাকশন মোটর যেটা 8খানা পোল আছে, এটা 3 ফেজ ইন্ডাকশন মোটরকে পাওয়ার সাপ্লাই করছে। তাহলে আমরা জানি 2 পোলে 50 হার্জের ক্ষেত্রে বলছি 2 পোলে 3000, মানে 4 পোলে 1500, 6 পোলে 1000, 8 পোলে 750। তাহলে 750 rpm এ ঘোরার কথা ছিল, কিন্তু এখানে সেটা কি করছে, 8 পোল বলছে, 8 পোলে 750, 10 পোলে 600 আর 12 পোলে আছে 500। আর এখানে সে 500 rpm এ ঘুরছে, তার মানে জেনারেটেড ইএমএফ 50 হার্জ, যেটা জেনে গেলাম। এটা আর করার দরকার হবে না। সেই জন্য ক্যালকুলেট দ্য অ্যাপ্রক্সিমেট ফুল লোড স্পিড অফ দ্য মোটর ইফ দ্য স্লিপ অফ দ্য মোটর অ্যাট ফুল লোড ইজ 3%। এই 3% কথাটা গোল্লা চিহ্ন দাও, ওখানে লিখে রাখো 4%, কারণ উত্তর যেটা দিয়েছে সেটা 4%-এর উত্তর দিয়েছে, অপশনটা ভুল দিয়েছে, মানে কোশ্চেনটা ভুল দিয়েছে। তাহলে 4% স্লিপ, তার মানে ক্যালকুলেট দ্য অ্যাপ্রক্সিমেট ফুল লোড স্পিড অফ দ্য মোটর ইফ দ্য স্লিপ অফ দ্য মোটর ইজ 4%। তাহলে 4% মানে কি, 4% হারে গতিবেগ কম। তাহলে ঘুরছিল এখানে কত আরপিএম, দেখো এখানে ক্যালকুলেট দ্য অ্যাপ্রক্সিমেট লোড, এইট পোল আছে, তাহলে 8 পোল মানে 750 আরপিএম। 50 হার্জ যেহেতু জেনারেটেড ইএমএফ অল্টারনেটরের 12 পোলের জন্য 50 হার্জ হচ্ছে, কারণ 500 পোল আছে, 500 আরপিএম আছে। তাহলে সে যখন সাপ্লাই দিচ্ছে 8 পোলকে, তখন 8 পোল 750, মানে ওই আরপিএম হবে 750, মানে সিনক্রোনাস স্পিড হবে 750, আর তার থেকে 4% কম স্পিড। তাহলে 100-তে কম স্পিড 4, 700-তে কম স্পিড 4 7 28, আর 50-এ কম স্পিড 2, তাহলে 30। 3% হবে এটা, 4% না, হবে না। 4% হবে। 4% হলে তো 720 হয়ে যাবে স্পিড। কোনটা? এটা অপশন আছে বি, 730 আছে। 3% হলেও সঠিক উত্তর হয় না, 4% হলেও হয় না। দেখো হয় না, কিন্তু 3%-ই কাছাকাছি। ঠিক আছে, তাহলে 3, তাহলে 750, 700, 100-তে কম 3, 100-তে কম 3, 700-তে কম 21, আর 50-এ কম হচ্ছে 1.5, 22.5। তাহলে অ্যাপ্রক্সিমেটলি 23, তার মানে ওই 750 থেকে ই বাদ দিলে তোমার ওই 27 না 17, 727, হ্যাঁ 727.5, তোমার কাছাকাছি 730 আছে, ওটাই উত্তর হবে। এটা করাও লাগতো না, 750 আরপিএম 8 পোলে হয়, তাহলে স্লিপ আছে বলে প্রকৃত গতিবেগ সামান্য পরিমাণ কমবে, তাহলে 750 থেকে সামান্য কম যে অপশন সেটা উত্তর হবে। 110 দাগের কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ রিলাক্টেন্স পাওয়ার ডেভেলপ। রিলাক্টেন্স কথাটা নিচে দাগ দাও। সিলিয়েন্ট পোল অল্টারনেটর, নন সিলিয়েন্ট পোল অল্টারনেটর, নাকি স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর, না ট্রান্সফর্মার। সঠিক উত্তর সিলিয়েন্ট পোল অল্টারনেটর। সিলিয়েন্ট পোল অল্টারনেটরে যে ড্যাম্পার বারগুলো থাকে তার জন্য এটা হয়। তাহলে সঠিক উত্তর এখানকার অপশন অনুসারে এ দাগ। 111 দাগ কেটে দাও। 112 দাগে দ্য স্পিড অ্যাট হুইচ দ্য 4 পোল কথাটা নিচে দাগ দাও। অল্টারনেটর should be driven at generate 50 cycle। 50 cycle কথাটা নিচে দাগ দাও। per second is dash। তাহলে 4 পোল 50 সাইকেল বলে দিয়েছে, মানে 50 হার্জ। 4 পোলের ক্ষেত্রে 50 হার্জের জন্য অবশ্যই 1500 আরপিএম। তাহলে সঠিক উত্তর ডি ফর ডগ। 1000 আরপিএম হতো 6 পোলের ক্ষেত্রে, 500 আরপিএম হতো 12 পোলের ক্ষেত্রে। সেজন্য বি ফর বয়ের পাশে লিখে রাখো 12 পোল,
80 দাগের পাশে লিখে রাখো 6 ফোল্ড। 113 দাগে সেম রিলেটেড কোশ্চেন 83 দাগেও আছে ছিল। when the supply to the excitation fails, excitation fails কথাটা নিচে দাগ দাও। the synchronous generator acts like a by and dash। when the supply to the excitation failed, excitation যদি বন্ধ হয়ে যায়, the synchronous generator acts like as dash, induction generator। 83 দাগে আমরা আগের দিন পড়েছিলাম, সঠিক উত্তর হবে সি দাগ। এটা মুখস্থ করে ফেলো, এটা সেলিয়েন্ট মানে সেলিয়েন্ট পোল সিনক্রোনাস মোটরের ক্ষেত্রে হয়। 84 দাগের কোশ্চেনটা দেখো, 84 বলছি, 114 দাগের কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে। ইফ অ্যান অল্টারনেটর ইজ অপারেটিং অ্যাট ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর কথাটা নিচে দেখো, দেন দ্য টার্মিনাল ভোল্টেজ ইজ ড্যাশ। যখন ভি আর ইবি সমান হয়, তখন এটা হয় বি আর ই সমান হয়ে গেল। কি বলছি, ইন অ্যান অল্টারনেটর ইজ অপারেটিং এট ইউনিটি পাওয়ার ফ্যাক্টর দেন ইটস টার্মিনাল ভোল্টেজ ইজ ড্যাশ। সঠিক উত্তর হবে সি দাগ, ইকুয়াল টু দ্য ইনডিউসড ইএমএফ উইথ জিরো ভোল্টেজ রেগুলেশন। মানে ই আর ভি সমান হয়ে গেলে তোমার রেগুলেশন জিরো হয়ে যায়, আর সেই সময় আছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর পাওয়া যায়। সিধা উত্তর মুখস্থ করে ফেলো। 115 দাগ কেটে দাও। 116 দাগের কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যান অল্টারনেটর হ্যাজ 9 স্লট পার পোল, 9 স্লট পার পোল কথাটা নিচে দাগ দাও। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ পিস ফ্যাক্টর, পিস ফ্যাক্টর কথাটা নিচে দাগ দাও। ইফ ইজ কয়েল স্প্যান 8 স্লট পিস, 8 স্লট পিসেস কথাটা নিচে দাগ দাও। 115টা কি বলবো? হ্যাঁ 115 কেটে দিতে বললাম। এখানে কোশ্চেনের প্রথম লাইনে দেখো কি বলছে, অ্যান অল্টারনেটর হ্যাজ 9 স্লটস পার পোল। তাহলে 9 খানা স্লট থাকলে পোল সংখ্যা 1, 1 খানা স্লট থাকলে পোল সংখ্যা 1 না। এবার গল্প হলো এক একটা পোল পিছু অ্যাঙ্গেল কত হয়, একটা বিন্দু থেকে অ্যাঙ্গেল তৈরি হয় 360 ডিগ্রি। তাহলে দুটো পোল মিলে সেটা যদি হয়, তাহলে এক একটা পোলের আন্ডারে 180 ডিগ্রি হয়। তাহলে এই 1/9 ইন্টু 180 করলে যা হবে সেটা উত্তর হবে, তাহলে 20 ডিগ্রি। এইবার এই 20 ডিগ্রি যেটা, সেটা আছে আলফার মান। তা আলটিমেটলি পিস ফ্যাক্টর সমান সমান cos আলফা বাই 2। তাহলে cos 20 ডিগ্রি, এই যে মানটা আমি 20 ডিগ্রি পেলাম, 20 ডিগ্রি বাই 2 সমান সমান cos 10। তাহলে সঠিক উত্তর ডিফল্টটা cos 10 ডিগ্রি। 117 দাগের কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হুইচ অফ দ্য ফলোইং কন্ডিশন ইজ নট ম্যান্ডেটারি, নট ম্যান্ডেটারি কথাটা নিচে দাগ দাও। তাহলে হুইচ অফ দ্য ফলোইং কন্ডিশন ইজ নট ম্যান্ডেটারি ফর অল্টারনেটার্স ওয়ার্কিং ইন প্যারালাল, প্যারালাল কথাটা নিচে দাগ দাও। তাহলে অল্টারনেটর প্যারালাল অপারেশনের ক্ষেত্রে কোনটা ম্যান্ডেটারি নয়? দ্য মেশিনস মাস্ট হ্যাভ ইকুয়াল কেভিএ রেটিং, ইকুয়াল কেভিএ রেটিং এটা মাস্ট না, আলাদা আলাদা কেভিএ রেটিং হতেই পারে, সাইজ আলাদা হলে কেভিএ রেটিং আলাদা হবে। তাহলে এটা দরকার নেই, সেই জন্য এটাই উত্তর, কারণ আমাদের নট জানতে চাইছে। বিদায় কি বলছে, দ্য অল্টারনেটর মাস্ট অপারেট অ্যাট দ্য সেম ফ্রিকোয়েন্সি, অবশ্যই ফ্রিকোয়েন্সি সেম থাকতে হবে, তা নাহলে প্যারালাল অপারেশন স্টেবল হবে না কখনোই। সিদাগের কোশ্চেনটা কি বলছে, দ্য অল্টারনেটর মাস্ট হ্যাভ দ্য সেম ফেজ সিকোয়েন্স, হ্যাঁ ফেজ সিকোয়েন্সও সেম থাকতে হবে, তা নাহলে স্টেবল প্যারালাল অপারেশন হয় না। ডি দাগে কি বলছে, টার্মিনাল ভোল্টেজ অফ ইচ মেশিন মাস্ট বি দ্য সেম, হ্যাঁ প্রত্যেকটা মেশিনের টার্মিনালের ভোল্টেজটা সেম থাকতে হবে। তাহলে ভোল্টেজ, ফেজ সিকোয়েন্স আর ফ্রিকোয়েন্সি, এই তিনটে জিনিস অবশ্যই সেম থাকতে হয়, কিন্তু অল্টারনেটরের সাইজ সেম থাকতে হবে, কোনো রকম কোনো বাধ্যবাধকতা নেই। এবং আরপিএম যে সেম থাকতে হবে প্রাইমারি, সেটাও কোনো বাধ্যবাধকতা নেই, কারণ পোল সংখ্যা আলাদা হলে সেটা সম্ভব। 18 দাগের কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হাইড্রোজেন, হাইড্রোজেন কথাটা নিচে দাগ দাও। ইজ ইউজড ইন লার্জ অল্টারনেটর, লার্জ অল্টারনেটর কথাটা নিচে দাগ দাও। মেনলি টু ড্যাশ, হাইড্রোজেনটা বড় বড় অল্টারনেটরের কুলিংয়ের ক্ষেত্রে কেন ব্যবহার করা হয়, মানে বড় বড় অল্টারনেটরের ক্ষেত্রে কেন ব্যবহার করা হয়? কুল দ্য মেশিন, হ্যাঁ কুল দ্য মেশিন সঠিক উত্তর এ দাগ। বাকি অপশনগুলো পড়তে খুব ভুল আছে। হাইড্রোজেনের হিট ডেসিভেশন প্রপার্টিটা খুব মানে হিট মুভমেন্ট প্রপার্টি বলো বা হিট ডেসিভেশন প্রপার্টি বলো, এটা খুব ভালো,
হিট অনেক বেশি পরিমাণ হিট অ্যাবজর্ব করতে পারে এবং হালকা হওয়ার কারণে খুব তাড়াতাড়ি সেটা ফ্লো করতে পারে। নর্মালি হাইড্রোজেন দিয়ে যখন কুলিং করা হয় তখন সেই মেশিনটা ডিরেক্ট কুলিং মেথডে কুলিং করা হয়, মানে যেখানে হিট পার্টিকেলটা যেখানে আছে সেখানেই সরাসরি হাইড্রোজেন সরাসরি তার সংস্পর্শে এসে হিটটাকে অ্যাবজর্ব করে দূরবর্তী জায়গায় সেটাকে ট্রান্সফার করে দেয়। কারণ হাইড্রোজেন নিজেই তো তীব্র দাহ্য, সেজন্য এটা ইন্টারনালি মানে কুলিং সিস্টেম এটা ব্যবহার করে, সেটাকে ডিরেক্ট কুলিং বলে। 119 দাগের কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রেগুলেশন কথাটা নিচে দেখো, অফ অ্যান অল্টারনেটর সাপ্লাইং রেজিস্টিভ অর ইন্ডাকটিভ লোড ইজ ড্যাশ। তাহলে কি বলছে, রেগুলেশন অফ অ্যান অল্টারনেটর সাপ্লাইং পজিটিভ অর ইন্ডাকটিভ লোড ইজ ড্যাশ রেজিস্টিভ অর ইন্ডাকটিভ লোড। দেখো রেগুলেশন কাকে বলে, নো লোড মাইনাস ফুল লোড বাই ফুল লোড, সেটাকে রেগুলেশন বলে। আর ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে সেন্ডিং মাইনাস রিসিভিং বাই রিসিভিং, সেটাকে রেগুলেশন বলে। এবার রেগুলেশন হলো আলটিমেটলি অল্টারনেটরের ক্ষেত্রে নো লোড আর ফুল লোডের ভোল্টেজ ভেরিয়েশন। এবার রেজিস্টিভ ড্রপের কারণে সামান্য পরিমাণ ভোল্টেজ কমে, সেজন্য সামান্য ভোল্টেজ আমরা কম পাই। এবার রেগুলেশন সমান সমান যেহেতু নো লোড মাইনাস ফুল লোড বাই ফুল লোড, রেগুলেশন সমান সমান ভোল্টেজ নো লোড মাইনাস ভোল্টেজ ফুল লোড বাই ফুল লোড। রেজিস্টিভ ড্রপ হওয়ার কারণে ভোল্টেজ অবশ্যই আমরা কম পাই, যে কারণে এটাকে অবশ্যই পজিটিভ রেগুলেশন হতেই হবে রেজিস্টিভ লোডের ক্ষেত্রে। আর ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে এই ভোল্টেজ ড্রপের হারটা আরও সবথেকে বেশি হয়, যে কারণে এটা সবথেকে বেশি পজিটিভ রেগুলেশন দেয়। তাহলে রেগুলেশন অফ অ্যান অল্টারনেটর সাপ্লাইং রেজিস্টিভ আর ইন্ডাকটিভ লোড অবশ্যই পজিটিভ, কারণ এর ভোল্টেজ বাড়ানোর ক্ষমতা নেই। নেগেটিভ বা জিরো ভোল্টেজ রেগুলেশন হতে গেলে নো লোড আর ফুল লোডে সেম ভোল্টেজ হলে তাহলে সেম জিনিসের বিয়োগফল জিরো, তাহলে জিরো রেগুলেশন সম্ভব। আর যদি ভোল্টেজ বাড়ে তাহলে নেগেটিভ রেগুলেশন সম্ভব। এবার ভোল্টেজ বাড়ানোর ক্যাপাসিটি আছে এরকম জিনিস ছাড়া সেই জিনিস কখনোই সম্ভব না। ভোল্টেজ বাড়ানোর ক্যাপাসিটি আছে একমাত্র ক্যাপাসিটিভ লোড বা লিডিং পাওয়ার ফ্যাক্টরে, সেজন্য ক্যাপাসিটিভ লোড বা লিডিং লোডের ক্ষেত্রে নেগেটিভ, জিরো এবং পজিটিভ 3 রকম রেগুলেশনই সম্ভব। জিনিসটা হলো খানিকটা এরকম, মনে করো বোঝার সুবিধার্থে মনে করো নো লোডে ভোল্টেজ 100, রেজিস্টিভ লোডের কারণে 2 ভোল্ট ড্রপ হয়ে গেল, তার মানে ভোল্টেজ তোমার কত থাকলো 98। এর বিয়োগফলই দেখো, এই ভাগ টাকা দেখতে হবে না, তার মানে এখানে ভেরিয়েশন হচ্ছে 2%, কিন্তু সেটা পজিটিভ। তাহলে এটা ইউনিটি পাওয়ার ফ্যাক্টর বা রেজিস্টিভ লোডের ক্ষেত্রে এটা হয়। ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে মনে করো ভোল্টেজটা 5 ভোল্ট কমে গেল, তাহলে সেটা +5% হলো। তাহলে এটা হলো ইউনিটি, এটা হলো ল্যাগিং বা ইন্ডাকটিভ লোড। এবার ক্যাপাসিটিভ কি করে, ক্যাপাসিটিভ বা লিডিং পাওয়ার ফ্যাক্টর ভোল্টেজকে বাড়ায়। মনে করো রেজিস্টিভের কারণে এই যে 98 ছিল, রেজিস্টিভ ড্রপের কারণে 2 ভোল্ট ড্রপ হয়ে গেল, ক্যাপাসিটিভ 1 ভোল্ট বাড়িয়ে দিল, তাহলে 99 হলো, তাহলে 100 থেকে 99 হলে +1 ভোল্ট হলো। তাহলে এটা কি রেগুলেশন করলো, পজিটিভ রেগুলেশন করলো। এবার রেজিস্টিভ লোডের কারণে 2 ভোল্ট ড্রপ হয়ে 98 হয়েছে, আর ঠিক ততটুকুই ক্যাপাসিটিভ এফেক্ট আছে, ফলে 2 ভোল্টই মনে করো ভোল্টেজ হাফ করলো। তাহলে নো লোডে 100, ফুল লোডে 100, তাহলে ভেরিয়েশন 0, তাহলে 0 রেগুলেশনও সম্ভব। আবার দেখা গেল রেজিস্টিভ লোডের কারণে 98, 2 ভোল্ট কমে গেছে, ও ভোল্টেজ 5 বাড়িয়ে দিল, তাহলে 103 হয়ে গেল। তাহলে 100 বিয়োগ 103 সমান -3%, তাহলে নেগেটিভ, 0 এবং পজিটিভ 3 রকম রেগুলেশন সম্ভব কোথায়, ক্যাপাসিটিভ বা লিডিং পাওয়ার ফ্যাক্টর। আর ইউনিটি বা রেজিস্টিভ লোড এবং ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর বা ইন্ডাকটিভ লোডে অবশ্যই পজিটিভ রেগুলেশন হবে। তাহলে এখানকার অপশন অনুসারে অলওয়েজ পজিটিভটা সঠিক উত্তর হবে। এ দেখ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 120 দাগের কোশ্চেনটা দেখো, হাই স্পিড অল্টারনেটর ইউজুয়ালি হ্যাভ ড্যাশ, সেলিয়েন্ট পোল রোটর নাকি সিলিন্ড্রিক্যাল রোটর নাকি বোথ সেলিয়েন্ট পোল অ্যান্ড সিলিন্ড্রিক্যাল রোটর। সঠিক উত্তর এখানকার অপশন অনুসারে সি দেখ, সিলিন্ড্রিক্যাল রোটর। কারণ হাই স্পিডের জন্য যদি আমি পোল সংখ্যা বেশি করে দিই তাহলে ডায়ামিটার বড় হয়ে যাবে, পেরিফেরাল স্পিড ভয়ঙ্কর রকম হাই হয়ে সেন্ট্রিফিউগাল স্ট্রেসের কারণে সিটকে বেরিয়ে যাবে। আরেকটা জিনিস সেটা হলো তোমার হাই স্পিড এনএস সমান 120 f/p, ফ্রিকোয়েন্সি আমার 50 হার্জ রাখতেই হবে। NS = 120 f/p, তাহলে ফ্রিকোয়েন্সি আমাদের দেশে কনস্ট্যান্ট,
120 কনস্ট্যান্ট, তাহলে পোল সংখ্যা যেখানে কম সেখানে স্পিড হাই, আর স্পিড যদি হাই হয় পেরিফেরাল স্পিড ডায়ামিটার বড় করলে বেশি হয়ে যায়, সেজন্য ডায়ামিটার কমিয়ে দিয়ে অ্যাক্সাইল লেন্থ বাড়িয়ে দেওয়া হয়। তাহলে সেজন্য ওটার কম ডায়ামিটার এবং অ্যাক্সাইল লেন্থ লম্বা হয়। আবার আরেকটা জিনিস সেটা হলো যেহেতু পোল কম সেজন্য পোল পাকানোর জন্য পরিধিতে জায়গা কম লাগে, ফলে ডায়ামিটারও কম হয়। তাহলে হাই স্পিড অল্টারনেটর ইউজুয়ালি কি হবে, সিলিন্ড্রিক্যাল রোটর, ডায়ামিটার কম এবং অ্যাক্সাইল লেন্থ বেশি, সিলিন্ডারের মতন দেখতে হয়ে যায় বলে একে সিলিন্ড্রিক্যাল টাইপ রোটরও বলা হয়। তাহলে বিফর বা সঠিক উত্তর। আর সেলিয়ান পোল রোটর যেটা এদাকে লেখা আছে তার পাশে একটা অ্যারোর জন্য যে লিখে রাখো লো স্পিড। 121 দাগের কোশ্চেনটা দেখো, 10 pole 50 Hz alternator is directly coupled to and is driven by 60 Hz synchronous motor. What is the number of poles for the synchronous motor? আমরা জানি ns সমান 120 f/p। তাহলে p সমান 120 f/ns। তা আমার এখানে বলে দিয়েছে যে দুটো নিট সেম প্রাইম মুভার দিয়ে ঘোরানো হচ্ছে, তার মানে ns সেম। তাহলে সেই ক্ষেত্রে ns যখন সেম তখন p আর f ডিরেক্টলি প্রপোর্শনাল। এবার পি আর এফ ডিরেক্টলি প্রপোর্শনাল বলে আমি তখন ঐকিক নিয়মে এটা করতে পারি। 25 ফ্রিকোয়েন্সির জন্য আমার পোল সংখ্যা 10, এক ফ্রিকোয়েন্সির জন্য 10/25, আর আমার এখানে 60 ফ্রিকোয়েন্সি। তাহলে 24 পোল। রিলেশনটা এখান থেকে এসছে, যেহেতু সেম প্রাইম ভাগ তাহলে সিনক্রোনাস স্পিড সেম, তবে এই রিলেশনটা আসে। এই কিন্তু সব জায়গায় খাটালে কাজে লাগবে না। পরের কোশ্চেনটা দেখো, তাহলে সি দাগ সঠিক উত্তর। 22 দাগের কোশ্চেনটা দেখো, জিরো পাওয়ার ফ্যাক্টর মেথড। জিরো পাওয়ার ফ্যাক্টর মেথড কথাটা নিচে দেখো, ফর অ্যান অল্টারনেটর ইজ জেনারেলি ইউজ টু ডিটারমাইন ড্যাশ এফিসিয়েন্সি অফ অল্টারনেটর, নাকি সিনক্রোনাস ইম্পিডেন্স অফ দ্য অল্টারনেটর, নাকি ভোল্টেজ রেগুলেশন অফ অল্টারনেটর, না অল অফ দ্য অ্যাবভ। দেখো এখানকার অপশন অনুসারে জিরো ভোল্টেজ আর জিরো পাওয়ার ফ্যাক্টর মেথড ভোল্টেজ রেগুলেশন অফ এন অল্টারনেটর। জিরো পাওয়ার ফ্যাক্টর মেথড ভোল্টেজ রেগুলেশন বের করার একটা পদ্ধতি, তাহলে সেটা কি সঠিক উত্তর। তিনটে নর্মালি পদ্ধতি ব্যবহার করা হয়, তার ভিতরে এটা একটা পদ্ধতি। পরের কোশ্চেনটা দেখো, হ্যাঁ বলেছিলাম তো। পরের কোশ্চেনটা দেখো 123 দাগের, two alternator A and B are sharing the inductive load equally. Inductive load equally কথাটা নিচে দাগ দাও। What will happen, কি ঘটবে, when the excitation of A is increased? Excitation, দুজনেই ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর অপারেট করছিল, একজনের এক্সাইটেশন ইনক্রিজ করা হলো, তখন কি হবে? এক্সাইটেশন বাড়ালে কি বাড়ে? এক্সাইটেশন বাড়ালে রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট বেড়ে যায়। একদিনে মনে করো এইটা বাড়িয়ে দিয়েছো, এই এক্স এর কম্পোনেন্ট বেড়ে যাবে, এক্সাইটেশনের উপর ওটা নির্ভর করে। প্রাইমারি ইনপুটের কোনো ভেরিয়েশন করা হয়নি, তাহলে আলটিমেটলি এই জেডটাই তো লোড ক্যারি করবে। তাহলে কারেন্ট ডেলিভার্ড বাই এ উইল ইনক্রিজ অ্যান্ড বি উইল ডিক্রিজ। কেন? এক্সাইটেশন যা বাড়ানো হয়েছে, এক্সাইটেশন বাড়ালে সে বেশি পরিমাণে রিঅ্যাক্টিভ পাওয়ার জেনারেট করবে। বা অন্যভাবে যদি বোঝো, ইজি সমান 5Zn/60 into P/A, তাহলে ইজি ডিরেক্টলি প্রপোর্শনাল টু 5। এক্সাইটেশনটাই তো সেটা। তাহলে ভোল্টেজ বেড়ে গেল, ভোল্টেজ মানে জলের চাপ, যদি জলের চাপ বেড়ে যায় জল বেশি যায়, সেরকম ভোল্টেজ বেড়ে গেলে কারেন্ট বেশি যায়। তাহলে এ দেখ সঠিক উত্তর। বাকি অপশনগুলো পুরো দেখো ভুল আছে। 124 দাগের কোশ্চেনটা দেখো, দ্য পিক ফ্যাক্টর। পিক ফ্যাক্টর কথাটা নিচে দাগ দাও। ফর এ ফুল পিস্ট কথাটা নিচে দাগ দাও। ওয়াইন্ডিং অফ দ্য সিনক্রোনাস মেশিন ইজ ড্যাশ। তাহলে কি বলছে,
দ্য পিচ ফ্যাক্টর ফর এ ফুল পিচ ওয়াইন্ডিং ফর এ সিনক্রোনাস মেশিন ইজ ডিফল্ট অফ সঠিক উত্তর হবে 1 কেন কারণ ফুল পিচ মানে সবটুকু জায়গায় ওয়াইন্ডিং পাকানো আছে তাহলে সবটুকু জায়গায় ওয়াইন্ডিং পাকানো হলে ওয়াইন্ডিং পিচ বাই পোল পিচ তাহলে আলটিমেটলি দুটো জিনিস সেম জিনিস কাটাকাটি করলে অন হয়ে যায় তাহলে ডিফল্ট অফ সঠিক উত্তর 25 জায়গার কোশ্চেনটা দেখো হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্ট কারেক্ট কথাটা নিচে দাগ দাও কোন বক্তব্যটা সঠিক আছে এদের কি বলছে দ্য এফেক্ট অফ এয়ার গ্যাপ ফ্লাক্স কথাটা নিচে দাগ দাও অন আর্মেচার কারেন্ট অন এ সিনক্রোনাস মেশিন ইজ কল্ড আর্মেচার রিঅ্যাকশন না এয়ার গ্যাপ ফ্লাক্সকে আর্মেচার রিঅ্যাকশন বলে না আর্মেচারের ভেতর কারেন্ট ফ্লোর জন্য আর্মেচারের যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় সেটা মেইন ম্যাগনেটিক ফিল্ডের উপর যে প্রতিক্রিয়া সৃষ্টি করে তাকে আর্মেচার রিঅ্যাকশন বলে আর্মেচার রিঅ্যাকশন মানে আর্মেচারের রিঅ্যাকশন তাহলে আর্মেচারের ভেতর কারেন্ট ফ্লো করলে তবেই সেটা হয় তাহলে এখানে যেহেতু এয়ার গ্যাপ ফ্লাক্স বলেছে ওই কথাটা নিচে দাগ দাও ওটা ভুল আছে বিদায় কি বলছে দ্য এফেক্ট অফ আর্মেচার কারেন্ট ইন মেইন ফ্লাক্স অফ দ্য সিনক্রোনাস মেশিন ইজ কল্ড আর্মেচার রিঅ্যাকশন হ্যাঁ আর্মেচারের রিঅ্যাকশন আর্মেচারের ভিতরে কারেন্ট ফ্লো করলে একটা আর্মেচার একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে সেটা মেইন ম্যাগনেটিক ফিল্ডের উপর প্রতিক্রিয়া সৃষ্টি করবে সেটা আর্মেচার রিঅ্যাকশন তাহলে বি ফর বাই সঠিক আছে সিধাই কি বলছে দ্য এফেক্ট অফ আর্মেচার কারেন্ট অন এয়ার গ্যাপ ফ্লাক্স কথাটা নিচে দাগ দাও অফ এ সিনক্রোনাস মেশিন ইজ কল্ড আর্মেচার রিঅ্যাকশন না এয়ার গ্যাপ ফ্লাক্স কথাটা নিচে দাগ দাও ওটাই ভুল আছে এয়ার গ্যাপ ফ্লাক্স মানে আছে লিকেজ ফ্লাক্স তো লিকেজ ফ্লাক্সের সঙ্গে কোনো সম্পর্ক নেই আর ডিফার ডগে কি বলছে দ্য এফেক্ট অফ ফিল্ড কারেন্ট কথাটা নিচে দাগ দাও অন মেইন ফ্লাক্স অফ এ সিনক্রোনাস মেশিন ইজ কল্ড ড্যাশ আর্মেচার কারেন্ট আর ফিল্ড কারেন্টের গল্প এখানে ফিল্ড কারেন্ট আর এখানে কি বলেছে মেইন ফ্লাক্স তাহলে এটা ভুল বলেছে ফিল্ড কারেন্টের কথা বললে করেনি সেজন্য উত্তর হলো না তাহলে এখানকার অপশন সেটা বি ফর বাই একমাত্র সঠিক উত্তর বাকিগুলো ভুল আছে 126 দাগের কোশ্চেনটা কেটে দাও 127 দাগ কেটে দাও 128 দাগে চলে আসো ফর কুলিং অফ লার্জ সাইজ জেনারেটর কুলিং কথাটা নিচে দাগ দাও আর হাইড্রোজেন কথাটা নিচে দাগ দাও লার্জ সাইজ অল্টারনেটর হাইড্রোজেন ইজ ইউজ বিকজ ড্যাশ কোন কারণের জন্য বড় সাইজের অল্টারনেটর কুলিং এর ক্ষেত্রে হাইড্রোজেন ব্যবহার করা হয় ইট অফার্স রিডিউস ফায়ার রিস্ক হ্যাঁ এ দাগের বক্তব্যটা সঠিক আছে কারণ এটা ডিরেক্ট কুলিং করা হয় বাতাসের সংস্পর্শেই হাইড্রোজেনকে আসতে দেওয়া হয় না তাহলে বাতাসের সংস্পর্শে না আসার কারণে আগুন ধরার সম্ভাবনা থাকে না তাহলে সেই জন্য এটা সঠিক আছে এই দাগ বিদায় কি বলছি ইট ইজ লাইটার ইন ওয়েট হাইড্রোজেন সব থেকে হালকা ধাতু বলছে হালকা গ্যাস তাহলে সেই জন্য ওটা লাইটার ওয়েট হয় বিদাগের বক্তব্যটাও সঠিক আছে সিদায় কি বলছে ইট ইজ অফ হাই থার্মাল কন্ডাক্টিভিটি হ্যাঁ থার্মাল কন্ডাক্টিভিটি অফ ভয়ঙ্কর হাই তাহলে ওটাও সঠিক আছে তাহলে সবগুলো সঠিক আছে সেজন্য অল অফ দ্য অ্যাবভ সঠিক উত্তর হবে ডিফল্ট অফ 29 দাগের কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভোল্টেজ রেগুলেশন কথাটা নিচে দাগ দাও অফ অ্যান অল্টারনেটর মে বি নেগেটিভ কথাটা নিচে দাগ দাও হোয়ার দ্য লোড পাওয়ার ফ্যাক্টর ইজ ল্যাগিং না লোড পাওয়ার ফ্যাক্টর ইজ লিডিং দেখো এখানে ভোল্টেজ রেগুলেশন অফ অ্যান অল্টারনেটর মে বি নেগেটিভ কথাটা নিচে দাগ দাও নেগেটিভ হতে গেলে কি হতে হবে আমরা জানি ভোল্টেজ রেগুলেশন সমান নো লোড মাইনাস ফুল লোড বাই ফুল লোড নো লোড ভোল্টেজের থেকে ফুল লোডের ভোল্টেজ যদি বেশি হয় তবেই কম জিনিস থেকে বেশি জিনিস বিয়োগ দিলে নেগেটিভ মানটা আমরা পাই তাহলে ভোল্টেজ রেগুলেশন নেগেটিভ হতে গেলে নো লোড থেকে ফুল লোডের ভোল্টেজটা হাই হতে হবে তাহলে ভোল্টেজ বাড়ানোর ক্ষমতা আছে এরকম লোড না থাকলে সেটা সম্ভব না ভোল্টেজ বাড়াতে পারে একমাত্র লিডিং পাওয়ার ফ্যাক্টর সেজন্য একমাত্র উত্তর লিডিং পাওয়ার ফ্যাক্টর হবে যেটা বি ফর বয় আছে তাহলে দ্য লোড পাওয়ার ফ্যাক্টর ইজ লিডিং বি ফর বয় সঠিক উত্তর বাকি অপশনগুলো ভুল আছে একটুখানি আগে ওই যে 100 থেকে উদাহরণ দিয়ে দেখাচ্ছিলাম না 103 হয়েছিল তাহলে নো লোড 100 ফুল লোড 103 তার মানে ওই -3 ভোল্টেজ তাহলে নেগেটিভ ভোল্টেজ রেগুলেশন হচ্ছিল 130 দাগের কোশ্চেনে দেখো অল্টারনেটরস কথাটা নিচে দাগ দাও আর usually designed to generate which type of AC voltage তাহলে alternators are usually designed to generate which type of AC voltage ফিক্সড ফ্রিকোয়েন্সি কারণ ফিক্সড ফ্রিকোয়েন্সি না হলে আমাদের দেশে যদি কোথাও 30 হার্টজ ফ্রিকোয়েন্সি কোথাও 40 কোথাও 50 তাহলে কেউ কোনো প্যারালাল অপারেশন করতে পারতো না তাহলে আমাদের দেশে যদি 50 হার্টজ একদম স্ট্যান্ডার্ডাইজ করে দেওয়া যায় তাহলে সবাই যা জেনারেশন করবে 50 হার্টজ করবে তাহলে সবাই প্যারালাল অপারেশন করার ক্যাপাসিটি তৈরি হবে তাহলে সেই জন্য এখানে সঠিক উত্তর হবে উইথ ফিক্সড ফ্রিকোয়েন্সি তাহলে এই দাগ সঠিক উত্তর 131 দাগের কোশ্চেনটা কেটে দাও 132 দাগের কোশ্চেনে চলে আসো The per phase DC armature resistance of an armature is 0.5 ohm. The effective AC armature resistance would be about dash.
কি বলেছে, দ্য পার ফেজ ডিসি আর্মেচার রেজিস্ট্যান্স অফ ডিসি armature resistance of an alternator is 0.5 ohm. The effective AC armature resistance DC ডিসপ্লেক্টে এসিটা ওই 1.5 টাইমস বেশি হয়, তাহলে সেদিন 1.5 দিয়ে গুণ করে দিলেই হয়ে গেল। তাহলে 0.5 ইন্টু 1.5 সমান 0.75। সঠিক উত্তর ডি ফর ডগ। 133 দাগের কোশ্চেনটা দেখো কি বলছে, হাউ ক্যান দ্য রিয়াক্টিভ পাওয়ার ডেলিভার্ড কথাটা নিচে দাগ দাও বাই এ সিনক্রোনাস জেনারেটর বি কন্ট্রোলড কথাটা নিচে দাগ দাও। কোশ্চেনটা আরেকবার পড়ছি, হাউ ক্যান দ্য রিয়াক্টিভ পাওয়ার ডেলিভার্ড বাই এ সিনক্রোনাস জেনারেটর বি কন্ট্রোল, কি করে সিনক্রোনাস জেনারেটরের রিয়াক্টিভ পাওয়ার ডেলিভার করাটা কন্ট্রোল করা যায়। এর আগে কি বলছে, বাই চেঞ্জিং দ্য প্রাইমারি ইনপুট চেঞ্জ করে। দেখো প্রাইমারি ইনপুটের উপর কি নির্ভর করে, আউটপুট কম্পোনেন্ট, এটুকু জায়গা, তাহলে ওটাকে অ্যাক্টিভ কম্পোনেন্ট বলে। তাহলে এ দাগের পাশে একটা চিহ্ন দিয়ে লিখে রাখো অ্যাক্টিভ। বি দাগে কি বলছে, বাই চেঞ্জিং দ্য এক্সাইটেশন চেঞ্জ করলে কি হয়, এক্সাইটেশন হলো এই জায়গাটা, রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট। বি দাগের পাশে একটা চিহ্ন দিয়ে লিখে রাখো রিঅ্যাক্টিভ। সি দাগে কি বলছে, বাই চেঞ্জিং দ্য ডিরেকশন অফ রোটেশনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। বাই চেঞ্জিং দ্য প্রাইম ওভার স্পিড চেঞ্জ করলে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়, কারণ আমরা জানি এনএস সমান 120 f/p, তাহলে এনএস ডিরেক্টিভ প্রপোর্শনাল টু এফ। তাহলে ডি ফর ডগের পাশে একটা চিহ্ন দিয়ে লিখে রাখো ফ্রিকোয়েন্সি চেঞ্জ। তাহলে এখানকার অপশন অনুসারে বি ফর বাই সঠিক উত্তর হবে। 134 দাগের কোশ্চেনটা কেটে দাও, 135 দাগের কোশ্চেনটাও কেটে দাও। 136 দাগে চলে আসো, ইন দ্য সেলিয়েন্ট পোল কথাটা নিচে দাগ দাও অফ দ্য ফেজ সিকোয়েন্স মেশিন দ্য রোটর উইল হ্যাভ ড্যাশ, রোটর কথাটা নিচে দাগ দাও, উইল হ্যাভ কি হবে, সেলিয়েন্ট বলেছে। সেলিয়েন্ট কথার অর্থ মুখ্যমন্ত্রী যেমন অনেক পথ ধরে থাকে, সেরকমভাবে সেলিয়েন্ট পোল অনেকগুলো পোল ধরে থাকে। তাহলে পোল অনেকগুলো ধরে থাকতে গেলে পরিধিতে অনেক জায়গা থাকা মানে চাই, তাহলে পরিধিতে অনেক জায়গা থাকতে গেলে ডায়ামিটার অনেক বড় হয়ে যায়, তাহলে ডায়ামিটার অনেক বড়। আমরা জানি ভলিউম সমান কি, এরিয়া ক্রস সেকশন ইনটু লেন্থ। তাহলে ভলিউম মানে অনেক পোলের জন্য অনেক জায়গা, ডায়ামিটার অনেক বেশি, তার মানে ক্রস সেকশনের বেশি, তাহলে লেন্থ কম হয়। তাহলে এক সাইড লেন্থ কম এবং ডায়ামিটার বেশি, ড্রামের মতন দেখতে হয়, সেজন্য এটাকে ড্রাম টাইপ রোটরও বলা হয়। তাহলে কি বলছি, ইন দ্য সেলিয়েন্ট পোল কথাটা নিচে দাগ দাও অফ দ্য ফেজ সিনক্রোনাস মেশিন দ্য রোটর উইল হ্যাভ, বি ফর বাই সঠিক উত্তর হবে লার্জ ডায়ামিটার অ্যান্ড শর্টার এক্সাইট লেন্থ। বি ফর বাই সঠিক উত্তর। আর এ দাগে লেখা আছে স্মলার ডায়ামিটার লার্জার এক্সাইট লেন্থ, ওর পাশে একটা চিহ্ন দিয়ে লিখে রাখো নন সেলিয়েন্ট, এ দাগের পাশে নন সেলিয়েন্ট লিখে রাখো। 137 দাগের কোশ্চেনটা দেখো, ইন অ্যান অল্টারনেটর ইফ আলফা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি দেন ফাইন্ড দ্য পিচ ফ্যাক্টর কথাটা নিচে দাগ দাও। পিচ ফ্যাক্টরের মানটাই হলো cos α/2, আলফার মান বলে দিয়েছে, তাহলে α/2 মানে cos 60/2 মানে cos 30 মান, cos 30 মান √3/2, √3 মান 1.732, 1.732 কে 2 তে ভাগ করলে 0.866 হয়। পিচ ফ্যাক্টর মানেই cos α/2 ফর্মুলাটা, হ্যাঁ, তাহলে √3/2 হলো, তাহলে √3 মান 1.732 ডিভাইডেড বাই 2, √3/2 তো হয়ে যাবে। √3/2 এর মান যে জানবে তার জন্য হয়ে গেল 0.866, না জানলে করতে হবে। এমনি √3/2 দিয়ে অ্যানসার আছে। ও অ্যান্সারই √3/2, না আমি এটা করছি কেন, এই জিনিসটা 0.866 অপশন দেয়, সেদিন দুটোই করে রাখতে বলছি। এ দাগের পাশে একটা চিহ্ন দিয়ে সমান 0.866 লেখো, মানে যে কোনো একটা অপশনই দিতে পারে। আগে একটা অপশন ছিল √3/2 থাকে, 0.866 থাকে। আগে একটা কোশ্চেন ছিল। 38 দাগের কোশ্চেনটা কেটে দাও। 39 দাগের কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইজ সিনক্রোনাস জেনারেটর জেনারেটস রিঅ্যাক্টিভ পাওয়ার while working at dash। তাহলে কি বলছে, সিনক্রোনাস জেনারেট রিঅ্যাক্টিভ পাওয়ার while working at dash, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর সঠিক উত্তর হবে এ দাগ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা মুখস্থ করে ফেলো। পরের কোশ্চেনটা দেখো, 3 ফেজ সিনক্রোনাস জেনারেটর দ্য স্টেটর ওয়াইন্ডিং কথাটা নিচে দাগ দাও ইজ কানেক্টেড ইন স্টার কথাটা নিচে দাগ দাও বিকজ এ ডেল্টা কানেকশন উড ড্যাশ,
have circulating currents due to triple harmonics এর দ্বারা ট্রিপল মানে থার্ড হারমোনিক্সের দ্বারা এফেক্টেড হয়, সেই জন্য এটা মুখস্থ করে ফেলো। এই দেখ সঠিক উত্তর, খুব বেশি ইম্পর্টেন্ট না। 141 দাগের কোশ্চেনটা দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে। ইফ দ্য এক্সাইটেশন কথাটা নিচে দেখো, অফ এ 3-phase alternator অপারেটিং অফ ইনফাইনাইট বাসবার কথাটা নিচে দেখো। ইনফাইনাইট বাসবার মানে প্যারালাল অপারেশন করা। তাহলে কি বলছি, ইফ দ্য এক্সাইটেশন অফ ইস অল্টারনেটর অপারেটিং ইন ইনফাইনাইট বাসবার ইজ চেঞ্জ, মানে কাকে চেঞ্জ করা হলো, এক্সাইটেশনকে চেঞ্জ করা হলো। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং শ্যাল অল্টার, কোন জিনিসটা চেঞ্জ হবে, অ্যাক্টিভ পাওয়ার অফ দ্য মেশিন না রিঅ্যাক্টিভ পাওয়ার অফ দ্য মেশিন। দেখো অ্যাক্টিভ পাওয়ার অফ দ্য মেশিন যেটা লেখা আছে দেখে, তার পাশে একটা অ্যারো চিহ্ন দিয়ে লিখে রাখো ইনপুট অফ প্রাইম মুভারের ইনপুটের উপর নির্ভর করে অ্যাক্টিভ কম্পোনেন্ট বা আউটপুট কম্পোনেন্ট, আর রিঅ্যাক্টিভ কম্পোনেন্টটা নির্ভর করে এক্সাইটেশনের উপর। তাহলে এখানে এক্সাইটেশন চেঞ্জের কথা বলেছে বলে বি ফর বয় সঠিক উত্তর হবে। পরের কোশ্চেনটা দেখো, 142 দাগে অ্যান অল্টারনেটর হ্যাজ এ রেটেড ফিল্ড কারেন্ট অফ 3 অ্যাম্পিয়ার। 3 অ্যাম্পিয়ার কথাটা নিচে দাগ দাও। ইট ইজ ডেভেলপিং 180 ভোল্ট। 180 ভোল্ট কথাটা নিচে দাগ দাও। তাহলে একটা অল্টারনেটর তার ফিল্ড কারেন্ট 3 অ্যাম্পিয়ার আছে এবং সে 180 ভোল্ট ডেভেলপ করছে একটা ফিল্ড কারেন্ট অফ 1.5 অ্যাম্পিয়ার। 3 অ্যাম্পিয়ারের জন্য রেটেড, কিন্তু 180 ভোল্টে 1.5 অ্যাম্পিয়ার মানে করছে রেটেড স্পিডে। ইফ ইটস ফিল্ড কারেন্ট ইজ মেড 3 অ্যাম্পিয়ার, যদি এর ফিল্ড কারেন্টটা 3 অ্যাম্পিয়ার করে দেওয়া যায় অ্যাট রেটেড স্পিড রেটেড মানে যা স্পিড ছিল তাই, শুধুমাত্র কারেন্ট রেটিং 1.5 এর জায়গায় মানে 3 করা হয়েছে, মানে 2 গুণ ফিল্ড কারেন্ট বাড়িয়ে দেওয়া হয়েছে। ইফ ইটস ফিল্ড কারেন্ট ইজ মেড 3 অ্যাম্পিয়ার অ্যাট রেটেড স্পিড, দেন দ্য জেনারেটেড ভোল্টেজ উইল বি ড্যাশ। একদম সিম্পল জিনিস। এবার মাঝখানে একটা কিন্তু আছে, সেটা বলে দিচ্ছি। ইজ সমান 5Zn/60 × P/A। তাহলে ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু 5। কারেন্টের সঙ্গে ফ্লাক্স সমানুপাতিক আপ টু স্যাচুরেশন পয়েন্ট। আমরা তো ফ্লাক্স কারেন্ট দ্বিগুণ বাড়ানো হয়েছে ফিল্ডে, তার মানে ফ্লাক্স দ্বিগুণ বাড়বে তার কোনো গ্যারান্টি থাকে না। কিন্তু এখানে দেখো কোশ্চেনের প্রথমেই দেওয়া ছিল 3 অ্যাম্পিয়ার পর্যন্ত রেটেড, মানে ওই পর্যন্ত স্যাচুরেশনে যায় না। ওর থেকে যদি বেশি কারেন্ট পাঠানো হয় তখন স্যাচুরেশন পয়েন্টে যায়। তার সেই স্যাচুরেশন লিমিটের ভেতরেই কারেন্টটাকে বাড়িয়েছে। তার মানে কারেন্টের সঙ্গে ফ্লাক্স ডিরেক্টলি প্রপোর্শনাল আছে, আর কারেন্টের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল কারেন্ট দ্বিগুণ বাড়ানো হচ্ছে ফ্লাক্স দ্বিগুণ, তার মানে জেনারেটর ইএমএফ দ্বিগুণ। তাহলে জেনারেটর ইএমএফ আগে ছিল কত, 180 ভোল্ট, তাহলে ওটা দ্বিগুণ করলে 360 ভোল্ট সঠিক উত্তর হবে। তাহলে এ দেখ সঠিক উত্তর। 143 দাগের কোশ্চেনটা দেখো, ডিটারমাইন দ্য পিস ফ্যাক্টর কথাটা নিচে দেখ দাও। ফর ওয়াইন্ডিং 36 স্লট স্টেটর স্লট 4 পোলস কথাটা নিচে দেখ দাও। কয়েল স্প্যান 1 to 8। তাহলে কি বলছে, ডিটারমাইন দ্য পিস ফ্যাক্টর বের করতে বলেছে। দেখো কোন একটা জায়গায় এই 1 থেকে শুরু হলো, 1 2 3 4 5 6 7 8, তাহলে 1 থেকে 8 এর মাঝখানে গ্যাপ কত, 7 খানা না? 1টা বেজেছে, এখন 8টা বাজে, কতগুলো মাঝখানে ঘন্টা থাকবে, কাটা থাকবে? 7খানাটা কাটা থাকবে না? কটা কাটা থাকবে সেটা দেখতে হবে। এখানে 8 - 1 সমান কত হলো, 7। এর ফর্মুলা হলো ওই যে পয়েন্টিং স্লট যতগুলো আছে 36 খানা আছে, সেটাকে 7 দিয়ে ভাগ করে দাও। না সরি, কি জন্য বললাম ডিটারমাইন দ্য পিস ফ্যাক্টর ফর জয়েনিং 36 স্লটস 4 পোল কয়েল স্প্যান অফ 1 to 7। না এতে ভাগ করতে হবে না, এই যে 7 পেলাম তো আমরা, পার করলে 9টা স্লট। তাহলে ওই টোটাল স্লট আছে কত, 36। 4 পোলে 36, 4 নং 36, তাহলে 9টা আছে। 9টা পার করলে স্লট, তাহলে 9টা স্লট আছে। তাহলে কয়েল স্প্যানে যে আলফা নিচে করেই দেওয়া আছে, 9 বিয়োগ ওই যে 7 আমরা বের করলাম একটুখানি আগে, তাহলে 9 থেকে 7 চলে গেল, 2 থাকলো, ডিভাইডেড বাই, ওটা হচ্ছে ফর্মুলা, ডিভাইডেড বাই 9, 9ই থাকবে। আর ওই একটা মানে দুটো পোল মিলে 360 ডিগ্রি, তাহলে একটা পোলে 180 ডিগ্রি হয়, তাহলে 180 ডিগ্রি গুণ করলে
40 ডিগ্রি ইলেকট্রিক্যাল পাওয়া গেল, সেই 40 ডিগ্রি ইলেকট্রিক্যাল ফর্মুলা হলো cos আলফা বাই 2, তাহলে cos 40 বাই 2 মানে cos 20। এ আসবে না, ছেড়ে দাও, কেটে দাও। cos 20 হলো ওই যে অঙ্ক দিলে ক্যালকুলেটর লাগে। না, কিছুই লাগবে না, ওরও ফর্মুলা আছে। তোমার তো এখানে cos 20 কোশ্চেনটাই অপশনে দেওয়া আছে। আর যদি মানের কথা বলো না, না মানটা কি করে বের করতে হয় সেটা বলছি, অনুমান করে। 0.866 cos 3 মানে 30 ডিগ্রির মান কত, আর cos 90 ডিগ্রির মান কত? 30 ডিগ্রি √3/2। তাহলে এই যত ডিগ্রির মান বাড়ছে cos-এর ক্ষেত্রে তত cos কমে কমে। 0.86 তাহলে 20 থেকে 20 ডিগ্রিতে মান বাড়বে, 0.86 একটু বেশি হবে। একটু বেশি হবে। ওইভাবে অনুমান করে দিতে হয়, একে কারণ দিয়ে- তোমার ক্যালকুলেটর তো দেবে না। আবার দেখা গেল অ্যাঙ্গেলটা 35 ডিগ্রি আছে, ক্যালকুলেটর নেই তোমার কাছে, ওই 1 আর 0.8 তাহলে তোমার ওই তুলনা করতে হবে, সামান্য বাড়বে না কমবে, এটার তো দেখতে হবে। 140 দাগ কেটে দাও। 145 দাগের কোর্স, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লেট আলফা বিটা অ্যাঙ্গেল ইন দ্য ইলেকট্রিক ডিগ্রিজ by which the span of the coil is less than a pole piece in alternator at the fundamental frequency, the piece factor is equal to dash। এই ফর্মুলাটা জানতে চাইছি, cos alpha by 2। তাহলে সঠিক উত্তরে দাও। 46 দাগের কোশ্চেনটা কেটে দাও। 47 দাগে চলে আসো। ইন দ্য কেস অফ অল্টারনেটর কুলিং কথাটা নিচে দাগ দাও। এ লার্জ quantity of air is passed through subslots which are just below the main slots. Such type of cooling is called dash। এই ধরনের কুলিংকে কি বলে? সঠিক উত্তর সি দাগ হবে অ্যাক্সেল ভেন্টিলেশন। অ্যাক্সেল ভেন্টিলেশন ওই মানে বরাবর এরপর ওপর করে যদি তোমার ঠান্ডা পাঠানো হয় সেটাকে কি বলে? তাই এ তো টেকনিক্যাল নাম মুখস্থ করতে হবে। তাহলে সিধা সঠিক উত্তর মানে তো এক্সেল বরাবরই যাবে, সেটাই যাবে, ভেতর দিয়ে ঢুকে। 48 কেটে দাও, 49 কেটে দাও, 50 কেটে দাও।